নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। পাহাড়ে কি ফের বদলাচ্ছে আবহাওয়া? গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়লেন বিনয় তামাং। গোর্খা জনমুক্তির মধ্যে বিনয়পন্থী ও গুরুংপন্থী যুগের অবসান। এবার গোর্খা জনমুক্তি মোর্চায় বিমল যুগের শুরু ফের। বিনয় তামাংয়ের সিদ্ধান্তকে স্বাগত জানালেন বিমল গুরুং। পাহাড়ে বিমলের ফের উত্থানের সূচনা। যে বিমল গুরুং পাহাড়ে আগুন জ্বলার পর পাহাড় ছেড়েছিলেন 2017 সালে, অজ্ঞাতবাস থেকে ফিরে এসে ধীরে ধীরে রাজনীতির অলিন্দে প্রবেশ করছেন তিনি। পাশে পেয়েছেন তৃণমূল কংগ্রেসকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে অজ্ঞাতবাস থেকে ফিরে বৈঠকও করেন বিমল। তৃণমূলের সঙ্গে বিমল ঘনিষ্ঠতায় যার নাপসন্দ ছিল তিনি বিনয় তামাং। তৃণমূলের সঙ্গে বিমলের সম্পর্কে কাঁটা ছিলেন বিনয় তামাং, সেই কাঁটা এখন সরল। 2024-এর আগে বিমলের হাত ধরে পাহাড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে চাইছে তৃণমূল। এই প্রশ্নের আজ জবাব চায় বাংলা। तो हम अभी बंगाल का जो शासन प्रणाली चलाने वाला मिस ममता बनर्जी है, वो कमिटमेंट करता है जो वो पूरा करता है। तो उसको देखते हुए हमारा जो डिमांड, हमारा जो परमानेंट पॉलिटिकल सॉल्यूशन है, सब उसका जो सामने हमने जो प्रपोजल भेज दिया है, और हम आशा करता हूँ आने वाला दिन में ये पूरा करेगा। পাহাড়ের রাজনীতি পাহাড়ি আবহাওয়ার মতোই ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। বিশেষ করে 2014 সালের পর থেকে তরাই ও ডুয়ার্সে গোর্খা ও রাজবংশীদের নিয়ে দড়ি টানাটানিতে নতুন মাত্রা পেয়েছে। বাম আমলে সুভাষ ঘিসিং পরবর্তীতে পাহাড়ের রাজনীতি অনেক বেশি টালমাটাল। জেজেএমই এখন পাহাড়ের রাজনীতির ভরকেন্দ্রে। গোর্খা জনমুক্তি মোর্চার দুই নেতা, একদিকে বিমল গুরুং, অন্যদিকে একদা বিমল ঘনিষ্ঠ বিনয় তামাং। দুই নেতাই ছিলেন শাসক দলের ঘনিষ্ঠ। পৃথক রাজ্যের দাবিতে পাহাড় অশান্ত হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন বিমল গুরুং। ধরপাকড়ের ভয়ে পাহাড় ছেড়ে পালিয়েছিলেন পাহাড়ের নেতা। সে সময় বিনয় তামাংকে নেতা বানিয়ে কার্যত গুরুংকে বার্তা দিয়েছিলেন মমতাই। বিনয়কে মোর্চার প্রতিনিধি হিসেবে জিটিএর কেয়ারটেকার চেয়ারম্যানও করা হয়, কিন্তু পরে সেই মমতার হাত ধরেই একেবারে পুলিশি নিরাপত্তা নিয়ে পাহাড়ে ফেরানো হয় গুরুংকে। গুরুংয়ের বিরুদ্ধে চলা একাধিক মামলাও প্রত্যাহার করে রাজ্য। স্বাভাবিকভাবেই পাহাড়ে ফিরেই পুরনো জায়গা ফিরে পেতে চাইছেন গুরুং। এর মধ্যেই গুরুংয়ের ছায়াসঙ্গী মোর্চা নেতা রোশনগিরি দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই পরিস্থিতিতে পাহাড়ে কোণঠাসা বিনয় তামাং ছাড়লেন গোর্খা জনমুক্তি মোর্চা। इस हार को देखते हुए मैंने आज डिसीजन लिया कि मेरा पार्टी की तरफ से मेरा जो पोस्ट है प्रेसिडेंट सेंट्रल कोर्ट प्रेस, वहाँ से रेजिग्नेशन दिया जाए। उसका हक बनता था, उसका अधिकार बनता था, लेकिन अभी वो आदमी वो पार्टी में रिजाइन करके अभी डिक्लेरेशन किया है, तो उसने खुद ही बोला कि अभी मैं साधारण सदस्य भी रिजाइन करूँगा। 19-এর লোকসভায় তরাই ও ডুয়ার্সে ভরাডুবি হয়েছে শাসক দলের। 21-এর ভোটে প্রাণপণ লড়াই করেছিল তৃণমূল বিজেপি দুই শিবিরে। 3টি আসন মোর্চাকে ছাড়লেও তাতে দাগ কাটতে পারেনি শাসক দলের শরিক দল। 291টা সিটের তালিকা আমরা আজকে ঘোষণা করছি এবং 3টি পাহাড়ের সিট কার্শিয়াং, কালিম্পং এবং দার্জিলিং। गोरखा जाति के साथ, ये पहाड़ के साथ, देश भर में बसे गोरखाओं के साथ ये कांग्रेस, कम्युनिस्ट और टीएमसी की तिकड़ी ने सालों तक अन्याय किया। मां माटी और मानुष की बात करने वाली दीदी आई, दीदी ने भी कोई कम जुल्म नहीं ढाए। এই পরিস্থিতিতে কোন পথে পাহাড়? পৃথক রাজ্যের দাবিতে গোর্খা আবেগ জিয়ে রাখার চেষ্টা করছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বেস্ত। এই পরিস্থিতিতে চিন্তায় তৃণমূল। তাই কি বিমল গুরুংকে কাছে টেনে ফের বিজেপির বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক চাল দিতে চাইছে তৃণমূল? রিপাবলিক বাংলা।
2024 লোকসভা নির্বাচন সামনে, তার আগে বিনয় তামাংয়ের দল ছাড়া রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনয় তামাং শুধুমাত্র সভাপতির পদ ছেড়েছেন তা নয়, দল ছেড়ে দিয়েছেন। গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে তিনি আর যুক্ত নন। কি কারণে তিনি দল ছাড়লেন, এই মুহূর্তে এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক এবং যে সমস্ত কারণ উঠে আসছে তার মধ্যে তৃণমূল কংগ্রেস সব থেকে লাভবান হলো বিনয় তামাংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা দল ছাড়াতে। কারণ বিনয় তামাং এবং বিমল গুরুংয়ের মধ্যে যে সম্পর্কের তিক্ততা ছিল, সেই সম্পর্কের তিক্ততার অবসান মানে বিমল গুরুংয়ের হাতে কিন্তু গোটা গোর্খা জনমুক্তি মোর্চার হ্রাস এই মুহূর্তে এবং বিমল গুরুংয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা। বেশ কিছু প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। বিনয়ের পদত্যাগের নেপথ্যে কি কারণ রয়েছে সেই প্রশ্ন, একই সঙ্গে যে সমস্ত প্রশ্ন উঠছে, পাহাড়ে কি ফের বিমল জমানা শুরু হতে চলেছে? পাহাড়ে ফের বিমল জমানা যদি শুরু হয় তাহলে রাজনৈতিক সমীকরণটা কি হবে? যে সমস্ত প্রশ্নের আজকে উত্তর চাইব। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিমল গুরুং কি তৃণমূল কংগ্রেসের কাছে এই মুহূর্তে বড় হাতিয়ার? এই বিষয় নিয়ে আমার সঙ্গে আজ ডিবেটে রয়েছেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুপ্রিয় চন্দ্র, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। শুরুতে আমাকে সুপ্রিয়র কাছে যেতে হচ্ছে, যেহেতু বিনয় তামাং দল ছাড়ায় তৃণমূল কংগ্রেস লাভবান হলো এমনটাই স্পষ্ট দেখা যাচ্ছে যে ছবি, বিমল গুরুংয়ের যে কাঁটা সেটা সরে গেল, বিমল গুরুংয়ের ঘনিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের সঙ্গে ধীরে ধীরে বাড়ছে এবং পাহাড়ের রাজনীতিতে বিমল গুরুংই কি এখন আপনাদের হাতিয়ার? সুপ্রিয়, দেখুন, প্রথমে আমি মনে করি যে বিনয় তামাং তো তৃণমূল কংগ্রেস করেন না, কিংবা আপনি বাকি যা যা নামগুলো বলছেন তারা কেউ আমাদের দলের সক্রিয় সদস্য নয় বা প্রাথমিক সদস্য তাদের নেই। ফলে তাদের নিয়ে কথা বলতে গেলে আমাকে অন্য একটি রাজনৈতিক দলের প্রাথমিক সদস্য হিসাবে অন্য একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যে রাজনৈতিক চর্চা, সেই চর্চার মধ্যে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিনয় তামাং দল ছেড়েছেন, প্রশ্ন আসছে বা প্রশ্ন আপনি উঠিয়েছেন যে কেন ছেড়েছেন। বিনয় তামাং নিজে তার লেখা যে চিঠি, তার পার্টির সুপ্রিমো খুব সম্ভবত সতীশ পোখরেল আর অনিত থাপাকে চিঠি দিয়েছেন, সেই চিঠিতে স্পষ্টভাবে তিনি ক্ল্যারিফাই করেছেন 2019, 2021 পরপর 2টো নির্বাচনে তিনি সফল হননি এবং এই অসফলতা, এই আপাত ব্যর্থতা, তার দায় তিনি নৈতিকভাবে গ্রহণ করেছেন এবং নৈতিকভাবে সেই দায় গ্রহণ করে তিনি সরে দাঁড়াতে ইচ্ছুক, তাই তিনি সরে দাঁড়িয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেস একটা দল হিসেবে, রাজনৈতিক দলের হিসেবে আমরা যেটা কথা বলতে পারি যে বিনয় তামাং তিনি সরেছেন, তিনি প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেছেন, তার সভাপতি পদ ত্যাগ করেছেন। সেই জায়গা থেকে পাহাড়ের রাজনীতিতে নতুন করে কি হবে সেটা পাহাড়ের মানুষরা ঠিক করবে। এখানে নিঃসন্দেহে আপনি যেটা বলছেন সুপ্রিয়, যে হারের দায় নিয়ে তাহলে এতদিন পরে কেন? নির্বাচন অনেক দিন হয়ে গেছে, 2-2.5 মাস অতিক্রান্ত, আজকে হঠাৎ কেন মনে হলো হারের দায় নিয়ে আমাকে সরতে হবে? হঠাৎ কি হলো এমন যে তিনি মনে করলেন যে তার হারের দায় তার এবং তাকে সরতে হবে? আমি যে কথা বলছি যে বিনয় তামাং কেন তার পার্টির সভাপতি পদ ছেড়েছেন বা তার পার্টি মানে মোর্চার তিনি কেন প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন, সেটা তো মোর্চার হয়ে তৃণমূল কংগ্রেস বলতে পারবে না বা বলাটা মানে এথিক্যালও নয়, নৈতিকও নয়। ফলে নৈতিক জায়গা থেকে অন্য একটা দলের এটা অভ্যন্তরীণ বিষয়। এবং আমরা কি বলতে পারি, যে কথা বিনয় তামাং জানিয়েছেন, কাকে জানিয়েছেন? বিনয় তামাং জানিয়েছেন সতীশ পোখরেল, তার পার্টি প্রেসিডেন্ট। বিনয় তামাং জানিয়েছেন অনিত থাপা নেতা, তাদের বিনয় তামাং যে কথা জানিয়েছেন সেই কথা থেকে, এই চিঠির ভাষ্য থেকে আমরা আমাদের রাজনৈতিক চর্চায় প্রবেশ করতে পারি। বেশ, আমি এই বিষয়ে বেশ সুপ্রিয় বোঝা গেছে। আমি সন্ময় বাবুর কাছে যাব। সন্ময় বাবুর সঙ্গে যিনি রয়েছেন সুপ্রিয় এবং অনির্বাণের ডিবেট হবে। সন্ময় বাবু, আপনার কি মনে হচ্ছে, বিনয় তামাং কি শুধুমাত্র হারের দায় নিয়ে ছাড়লেন দল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে, নাকি তিনি বাধ্য হলেন দল ছাড়তে, তাকে বাধ্য করা হলো? না, সুপ্রিয় যেভাবে ব্যাপারটাকে সরলীকৃত করছে, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনারা জানেন, কদিন আগে আপনারা দেখাচ্ছিলেন এতক্ষণ, বিনয় তামাংয়ের সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটক আইনমন্ত্রী, তারা দেখা করেছেন এবং সেখানেই ফাইনাল ডিলটা হয়েছে। যে ডিলটা, যেভাবে ডিলটা হয়েছিল, ধরুন বিমল গুরুংকে পাহাড়ে ফেরানো, 131টা মামলা প্রত্যাহার, কলকাতায় বসে লালবাজারে নাকের ডগায় প্রেস কনফারেন্স, ফলতা রিসোর্টে তাকে প্রোটেকশন দিয়ে রাখা এবং তারপর শিলিগুড়িতে গিয়ে সেখানে সভা করা এবং পাহাড়ে পৌঁছে দেওয়া, এই এন্টায়ার চ্যাপ্টারে যেভাবে ডিলটা হয়েছে ঠিক সেইভাবেই ডিলটা বিনয় তামাংয়ের সঙ্গে কিছু না কিছু একটা হয়েছে। ঠিকই, এটা সুপ্রিয়র পক্ষে সবটা বলা সম্ভব নয়, কিন্তু এটা স্বাভাবিক রাজনীতি যারা বোঝেন তারা এটা বোঝেন যে বিনয় তামাংকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যসিদ্ধি হচ্ছে না,
ফলে স্বাভাবিকভাবে বিমল গুরুংকে যে প্রতিশ্রুতি, যে কথা দিয়ে পাহাড়ে তুলেছেন, সেই কথাগুলো তাকে রাখতে হবে, অর্থাৎ জিটিএর মূল কন্ট্রোলটা বিমল গুরুংয়ের হাতে তুলে দিতে হবে। ফলে স্বাভাবিকভাবে বিনয় তামাংকে সরানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বিনয় তামাংয়ের সঙ্গে কোনো ডিল হয়েছে কি হয়নি আমরা কেউই জানি না, কিন্তু অঙ্ক রাজনৈতিক পরিস্থিতি বলে নিশ্চয়ই কোনো একটা ডিল হয়েছে। তা নাহলে যে ক্রাইসিস মোমেন্টে, অর্থাৎ বিমল গুরুংকে যখন পাহাড় ছাড়া করা হলো, সেই সময় বিনয় তামাংকে জিটিএর কেয়ারটেকার প্রধান হিসেবে বসানো হলো, সেই মানুষটিকে 2 মাস বাদে, নির্বাচন চলে যাওয়ার 2 মাস বাদে বলতে হচ্ছে যে নির্বাচনের দায় স্বীকার করছি, হারের দায় স্বীকার করছি। এবং খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট কিন্তু আজকে বিনয় তামাং বলেছেন, তার বক্তব্যটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে শুনেছি। 2019-এর জানুয়ারি মাসে ন্যাশনাল লেভেলে আমার বিরুদ্ধে একটা কনস্পিরেসি হয়েছে। আমার খালি জানতে ইচ্ছে করছিল, হঠাৎ এই কনস্পিরেসির কথা 2021-এর জুলাই মাসে মনে পড়লো, 2019-এর জানুয়ারিতে যদি কনস্পিরেসি হয়ে থাকে। মূল কথাটা হচ্ছে বিমল গুরুংয়ের হাতে রাজ্যপাটটা ছাড়া দরকার, ছাড়ানোর জন্য তাকে আনা হয়েছে, তাকে কথা দেওয়া হয়েছে, এবং সেটা পূরণের জন্য শেষ পর্যন্ত বিনয় তামাংকে ফোর্স করা হতো রিজাইন করার জন্য। এবং বিনয় তামাংকে তার পরিবর্তে পরবর্তীকালে কি দেওয়া হবে, লোকসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে, না রাজ্যসভায় পাঠানো হবে, না বিধান পরিষদ যদি তৈরি হয় সেখানে পাঠানো হবে, আমরা সেটা কিছুই জানি না, সে নিয়ে আলোচনা করাটা নিরর্থক। কিন্তু মূলত একটা রাজনৈতিক ডিল হয়েছে, এবং সুপ্রিয় যতই বলুক যে এটা তাদের পার্টির যে পার্টি, অর্থাৎ মোর্চার নিজস্ব ব্যাপার নয়। এন্টায়ার এপিসোডটার পুতুল নাচের মতো পুতুলটা নাচাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই অনুযায়ী বিনয় তামাং রিজাইন করলেন। এটাই হচ্ছে মূল কথা। 2024-কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কি এটা রণকৌশল, বিমল গুরুংকে সামনে আনা এবং তার পথের কাঁটা সরানো? দেখুন, আমি সবার শুরুতে একটা কথা একটু বলে নিই আপনাদেরকে। উত্তরবঙ্গ বা দার্জিলিং নিয়ে যে কোনো আলোচনায় যে কথাটা বলা আমি আমার কর্তব্য মনে করি। যেমন মনে করুন আজকে পশ্চিমবাংলা বিধানসভায় সিপিএমের আসন সংখ্যা 0, তেমনই যদি প্রশ্ন করা হয় যে দার্জিলিংকে বাংলার সঙ্গে রাখার লড়াইয়ে, অখণ্ড বাংলাকে রক্ষা করার লড়াইয়ে কোন দলের কতজন শহীদ হয়েছে, তাহলে দেখবেন সিপিএম ছাড়া গোটা পশ্চিমবাংলার সবকটা রাজনৈতিক দলের শহীদের সংখ্যা 0। সিপিআইএম পশ্চিমবাংলার একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মীরা 80-র দশকে প্রাণ দিয়েছে বাংলাকে অখণ্ড রাখার জন্য। এবং তার সাথে আপনাদেরকে মনে করাই, আমাদের যতজন কর্মী এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে অখণ্ড বাংলার জন্য প্রাণ দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকে নিজেরা নেপালি ছিলেন। কমিউনিস্ট পার্টির নেপালি কর্মী নেতারা অখণ্ড বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন। এবার আমি আপনাকে বলি, আপনার প্রশ্নের উত্তরে আসি। দেখুন, তৃণমূল কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দলই সামনে নির্বাচনকে সামনে রেখে তাদের স্ট্র্যাটেজি সাজাবে, এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না, সেটা তৃণমূলেরও এটা করার অধিকার রয়েছে। তবে আমার কাছে এই খবরটা খুব একটা নতুন নয় যে বিনয় তামাং তৃণমূলে যাচ্ছেন বা তৃণমূলের ঘনিষ্ঠ হচ্ছেন, কেননা বিনয় তামাং তৃণমূলের ঘনিষ্ঠ ছিলেন নাটা কবে? আমরা তো সবাই জানি যে বিমল গুরুং রোশনগিরি একটা সময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিলেন। মমতা ব্যানার্জিকে 2011-এ সরকারে আনার ক্ষেত্রে আরও অনেকের মতো তাদেরও একটা ভূমিকা ছিল। এবং তারপরে যে কোনো কারণেই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিমল গুরুংয়ের একটা স্প্লিট হয়, একটা সমস্যা হয়, এবং 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিমল গুরুংকে পাহাড় ছাড়া করে বিনয় তামাংকে তার জায়গায় এসে বসান। এবং 2017-এর পর থেকে আজকে অবধি জিটিএর ভোট হচ্ছে না, নমিনেটেড একজন জিটিএ চালাচ্ছেন। আজকে ধরুন বিনয় তামাং যাচ্ছেন, মানে উনি দল ছেড়েছেন, মানে গোর্খা কি বলে জনমুক্তি মোর্চা ছেড়েছেন, উনি হয়তো তৃণমূলে যেতে পারেন বা না যেতে পারেন, এগুলো স্পেকুলেশন। কিন্তু বিনয় তামাং একজন তৃণমূল ঘনিষ্ঠ পাহাড়ের নেতা বলেই আমরা চিরকাল ওনাকে জেনে এসেছি। আমাদের কাছে তাই এইটা ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে জিটিএর ভোট হোক, ওখানকার মানুষ গণতান্ত্রিকভাবে নিজেদের নেতা নির্বাচিত করার অধিকার পাক। এবং আমার এখানেই আমি শেষ কথাটা বলছি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একেবারে আপনারা দেখেছেন। আমি লাস্ট একটা কথা বলিনি, আপনি যদি আমায় পারমিশন দেন, আমি জাস্ট আমাকে 10 সেকেন্ড যদি দেন, আমার যদি 10 সেকেন্ড দেন, আমি যদি একটা লাস্ট কথা বলে নেওয়ার সুযোগ পাই। 2021-এর বিধানসভা ভোটের আগে আপনি দেখেছেন কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে, শিলিগুড়ি কর্পোরেশন থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, যেগুলো কিনা নির্বাচন মানে যেগুলোতে ইলেকশন ডিউ ছিল, সবগুলোকে ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু আমরা তখন অবাক হয়েছিলাম, দাবি করেছিলাম, কিন্তু অবাক হয়েছিলাম তখন জিটিএটাকে ভেঙে ফেলা হয়নি। জিটিএ কিন্তু দিব্যি
তখন বিনয় তামাং জিটিএর মাথায় বসে কাজ চালিয়ে গেছেন। এটা ইলেকশন কমিশন কেন সেটা করলো না, রাজ্যের সরকার কেন উদ্যোগ দিল না, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন সেটাকে ডাইরেক্ট করলো না, আমরা জানি না। সুতরাং এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার দরকার। পাহাড়ের মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিক, মমতা ব্যানার্জি যেটা তুলেছেন অনির্বাণ, যেন পাহাড়ের নেতা ঠিক না হয়, পাহাড়ের মানুষের ভোটে যেন পাহাড়ের নেতা ঠিক হয়। একেবারে অনির্বাণের কাছে যাব এই বিষয়ে যে ভোট হচ্ছে না কেন, পঞ্চায়েত ভোট হচ্ছে না, জিটিএর ভোট হচ্ছে না দার্জিলিংয়ে, এবং নির্দিষ্ট করে যে অডিট, সেই অডিট নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন কিন্তু রাজ্যপাল। অনির্বাণ, রাজ্যপাল তো বহু কিছু নিয়ে প্রশ্ন তোলেন, সেই প্রশ্নের কত গুরুত্ব সেটা আমরা জানি। আমি সন্ময়বাবু একটি ডিলের কথা বলছিলেন, সেই সূত্র ধরে কিছু কথা বলি। 2021-এর হ্যাঁ, বিধানসভা নির্বাচনের আগে অনেকে চার্টার ফ্লাইটে, কেউ কেউ এসি গাড়িতে, 5 স্টার হোটেলে গিয়ে নানাবিধ কোট আনকোট ডিল করে যখন দল বদল করলেন, টিকিট পেলেন, তখন যে ডিল, কোট আনকোট ডিলগুলো হয়েছিল সেইগুলো সম্বন্ধে সন্ময়বাবু ভালোভাবে জানেন। তো এই ক্ষেত্রেও কি ডিল হয়েছে সেটা আর কেউ জানলেন না, সন্ময়বাবু বেশ ভালোভাবে জানেন দেখলাম। তো আপনার সন্ময়বাবুর কাছে একটা প্রশ্ন, মানে আপনার দলের কাছে একটা প্রশ্ন, যে বাংলাকে আলাদা রাজ্য করার যে দাবি রাজু বিস্তা এবং পরবর্তীতে জন বার্লা, এরা দুজন করেছেন এবং একাধিকবার করেছেন, করেই চলেছেন, সেই সম্বন্ধে আপনাদের দলের কি অভিমত? আপনারা কি সমর্থন করেন? সেই প্রশ্ন যাবে অনির্বাণ, কিন্তু আমার প্রশ্ন যে জিটিএতে কেন নির্বাচন হচ্ছে না, জিটিএতে নির্বাচন হচ্ছে না কেন? সেই প্রশ্নে আসবো, সেই প্রশ্নে নিশ্চয়ই আসা হবে, অবশ্যই আপনি যাবেন, কিন্তু আগে প্রথমে উত্তরটা। জিটিএর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আলাদা গোর্খাল্যান্ড বা আলাদা ইউনিয়ন টেরিটরি বা আলাদা রাজ্য, এই যে দাবি বারবার করে আপনাদের সাংসদরা তুলছেন, সেই নিয়ে আপনাদের দলের কি বক্তব্য? আপনারা সমর্থন করছেন? যদি না করেন তাদেরকে অনির্বাণের সঙ্গে সন্ময় বাবুর ডিবেট। না, অনির্বাণ, আমি আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, যে বিমল গুরুংকে পাহাড়ে ফিরিয়ে আনার সময় যে পুলিশ অফিসারের মৃত্যুর জন্য খুনি হিসেবে বিমল গুরুংকে এই রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর, যার মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 131টা মামলার অধিকাংশ মামলাকে উইথড্র করার জন্য পিপিকে দিয়ে আবেদন করানো হয়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন কোর্টে। আমার প্রশ্নটা হচ্ছে সেটা কেন করা হলো? প্রশ্ন হলো এই কারণেই হলো যে সেখানে একটা ডিল হয়েছে, তা না হলে আমি একজনকে খুনি, যাকে খুনি হিসেবে আমি সরকার থেকে চিহ্নিত করছি, একজন খুনি হিসেবে চিহ্নিত ব্যক্তিকে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ উত্থাপন করছে একটা সরকার, একটা স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের মুখ্যমন্ত্রী, তাহলে সেটাই সব থেকে বড় ডিল না হলে, ধরুন আমি বলছি অনির্বাণ, আমি আপনাকে বলি, ঈশ্বর করুন না হোক, আপনার পরিবারের কোন পুলিশ অফিসারের যদি এইভাবে খুন হতো এবং সেই খুনের মামলার দ্বারা রাজ্য সরকার দিত এবং তারপর রাজ্য সরকার যদি সেটাকে উইথড্র করত, তাহলে আপনার বাংলা রাজু বিস্তা এদেরকে ডিল রয়েছে সেটা বলুন। জন বার্লা, এই ডিলটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি। আমরা তো পরিষ্কারভাবে দলগতভাবে বলে দিয়েছি, পরিষ্কার যে বক্তব্যই রাখুন, দলগতভাবে আমরা বিজেপি, ভারতীয় জনতা পার্টি রাজ্য ভাগের কোনো মানে সমস্ত ব্যাপারটাই বিরোধিতা করছি। ব্যক্তিগতভাবে কেউ কিছু বললে সেটাকে আমরা এন্ডোর্স করছি না, এবং পার্টির ভেতরে সেটা নিয়ে তীব্র যা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, অনির্বাণের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখতে চাই। আপনারা নিশ্চয়ই জন বার্লা, রাজু বিস্তের কথা বলছেন, অনির্বাণ, কিন্তু বিমল গুরুং, যিনি এখনো পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বলতে যে গোর্খাল্যান্ডের দাবির কথা বলছেন, সেখান থেকে তো তিনি এখনো সরে যাননি, তাহলে তাকে সমর্থন করা, তার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা কি প্রমাণ করে? অনির্বাণ, কার সাথে ঘনিষ্ঠতা বুঝতে পারলাম না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে ঘনিষ্ঠতা রয়েছে বিমল গুরুংয়ের, সেটা তো প্রমাণিত, কারণ এতগুলো কেস তার বিরুদ্ধে থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। জন বার্লা, রাজু বিস্তের কথা আপনারা বলছেন, বিমল গুরুং তো পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশনের দাবি থেকে এখনো সরেননি, তাহলে তার সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা কি প্রমাণ করে? বিমল গুরুং এর সাথে তৃণমূলের ঘনিষ্ঠতার আগে তার সাথে কিন্তু বিজেপির অফিসিয়াল জোট ছিল। আপনারা ঘনিষ্ঠতা শব্দটা ব্যবহার করছেন ভালো কথা, যাদের জোট সঙ্গী ছিলেন ওনারা, তারা যখন আজকে বাংলা ভাগের পক্ষে বারবার দাবি তুলছেন,
তখন এই প্রশ্নটা সঙ্গত কারণে বিজেপিকে করা দরকার। না, এখন নিরাপত্তা কে দিচ্ছে? এখন নিরাপত্তা অনির্বাণ কে দিচ্ছে? এখন বিমল গুরুকে নিরাপত্তা দেওয়া হচ্ছে যার বিরুদ্ধে এতগুলো মামলা। আপনি যে ঘনিষ্ঠতার কথা বললেন, জোট সঙ্গীটা তার প্রমাণ অফিশিয়াল জোট না, সঙ্গী। যখন রাজ্য পুলিশ তাকে খুঁজছে সেখানে কলকাতায় তিনি বসে রয়েছেন, প্রকাশ্যে তিনি বসে রয়েছেন, তাহলে তার অর্থ কি? কিন্তু অফিশিয়াল জোট সঙ্গী মীনাক্ষী, আমি অনির্বাণকে একটা প্রশ্ন করতে চাই। বেশ, মীনাক্ষী, একটা প্রশ্ন করতে চাই যে মামলাগুলো উইথড্র করা হচ্ছে কেন? বিমল গুরুং এর বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং তারও সঙ্গে খুনের মামলা, সেই মামলাগুলোকে উত্তরবঙ্গের একটার পর একটা আদালতে পাবলিক প্রসিকিউটরকে দিয়ে উইথড্র করানো হচ্ছে কেন? এই প্রশ্নটার উত্তরটা দিন। আগে বলুন, আপনারা গোর্খাল্যান্ডের পক্ষে না বিপক্ষে? বাংলাকে ভাগ করার পক্ষে না বিপক্ষে? আপনারা তো এই নিশ্চয়ই আগে অনির্বাণ তার উত্তরে আরো প্রশ্ন করছেন, কিন্তু গোটা বিষয় চুপ সুপ্রিয়। সুপ্রিয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, সুপ্রিয় ডিবেটে আসুন। হ্যাঁ, আসবো, শতরূপ আসবো। বেশ, শতরূপ বলুন বলুন। মীনাক্ষী, দেখুন, আমি একটা কথা বলছি, এটা সবাই জানে যে সিপিআইএমের চূড়ান্ত সমালোচক যিনি, হ্যাঁ শোনা যাচ্ছে, সিপিআইএমের চূড়ান্ত সমালোচক যিনি, তিনিও এটা জানেন যে সিপিএম পশ্চিমবাংলা ভাগের পক্ষে নয়। এবং আমি অনির্বাণকে চিনি ব্যক্তিগতভাবে, আমি জানি অনির্বাণও বাংলা ভাগের পক্ষে নয়, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি সেই জায়গা থেকেই এটা বলছি যে অনির্বাণ বারবার যে প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার এখানে চেষ্টা করছে বিজেপির মনোভাব নিয়ে। আমরা তো সবাই এটা জানি যে বিজেপি ছোট রাজ্যের পক্ষে এবং ওদের একাধিক নেতা বাংলা ভাগকে প্রমোট করেছে, এই নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু কথাটা হচ্ছে যে বিনয় তামাং বা বিমল গুরুং কেউ কি পার্মানেন্টলি পৃথক গোর্খাল্যান্ডের দাবি ড্রপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পলিটিক্যাল নেগোসিয়েশনে আসছেন, নাকি পার্মানেন্ট গোর্খাল্যান্ডের দাবিটাকে মাথায় রেখেই সেই দাবির দিকে এগিয়ে যাওয়ার কয়েকটা ধাপ হিসেবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেগোসিয়েশনে আসছেন? এটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তুমি এটাকে কি চোখে দেখো? এবং যদি এটা ঘটনাটা এরকম হয়ে থাকে যে বিমল গুরুং কি বিনয় তামাংদের কাছে মমতা ব্যানার্জির সঙ্গে একটা টেম্পোরারি নেগোসিয়েশন পৃথক গোর্খাল্যান্ডকে অ্যাচিভ করার পথে কয়েকটা ধাপ, সেক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করছেন এই নেগোসিয়েশনটা ওদেরকে সাহায্য করে? এবং দ্বিতীয় কথা, আমি একটা জিনিস খালি এখানে মনে করাই, যেটা মীনাক্ষী তুমি খুব সঠিকভাবে পয়েন্ট আউট করলে, রাজ্যপাল কদিন আগে, হ্যাঁ অনির্বাণ নিশ্চয়ই বলবে, আমি খালি একটা জিনিস, অনির্বাণই একসাথে উত্তরটা দেবে। আমি আর একটা কথা এখানে বলছি যে যেটা ওই জিটিএর অডিটের প্রসঙ্গটা উঠলো, রাজ্যপাল বলেছেন, আমি এটা মনে করাই রাজ্যপাল প্রথমেই অডিটটার কথা বলেননি। এই জিটিএর অডিটটার কথা প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, যেখান থেকে বিমল গুরুংয়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই রিফটটা শুরু হলো। তার আগে দেখো, জিটিএর এটা কনস্টিটিউশন এটা রয়েছে, অনির্বাণ এক সেকেন্ড ভাই, আমি জাস্ট শেষ করে নিই। জিটিএর কনস্টিটিউশনে রয়েছে এটা যে প্রতি বছর জিটিএর অডিট করতে হবে। বছরের পর বছর জিটিএর অডিট হচ্ছিল না, ঠিক কথা। তার বদলে কি হচ্ছিল, প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের অনুষ্ঠানে বা শহীদ দিবসের মঞ্চে মমতা ব্যানার্জির পাশের চেয়ারে বিমল গুরুং এসে বসে থাকতেন। কোনোদিন মমতা ব্যানার্জির ইচ্ছে হয়নি তখন কেন জিটিএর অডিট হচ্ছে না মুখ্যমন্ত্রী হিসেবে সেই প্রশ্নটা তোলার। কখন তুললেন? 2017 যখন পাহাড়ে ভোট হলো এবং তৃণমূল দেখলো যে তৃণমূল একার ক্ষমতায় পাহাড়ে কিছু আসন পেল, মানে পাহাড়ে এখন বিমল গুরুংকে বাদ দিয়েও তৃণমূলের পলিটিক্যাল পেনিট্রেশনের জায়গা প্রস্তুত, তখন মমতা ব্যানার্জি বললেন যে জিটিএর অডিট চাই আমার। এবং ন্যাচারালি তখন বিমল গুরুং 4 বছর ধরে ঘাপলা করছে, তখন বললো যে না, অডিট হবে না। তার সাথে আপনাদের মনে থাকবে আর একটা বিষয় তখন যুক্ত হলো, পশ্চিমবঙ্গ সরকার তখন একটা সার্কুলার আনলো যে প্রতিটা স্কুলে বাধ্যতামূলকভাবে বাংলা পড়াতেই হবে। তখন দার্জিলিংয়ে পাহাড়ে বললো যে না, নেপালি বাচ্চারা কেন বাংলা পড়বে। এই দুটো ইস্যু মিলিয়ে তখন পাহাড়ে আবার নতুন করে আগুন লাগলো এবং বিমল গুরুংয়ের সাথে মমতা ব্যানার্জির এই স্প্লিটটা হলো। তা আমরা যারা সত্যি যারা ঐক্যবদ্ধ বাংলার পক্ষে, সবার পক্ষ থেকে আমি এই কথাটা বলছি যে সত্যি কি বিমল গুরুং বা বিনয় তামাং পৃথক গোর্খাল্যান্ডের দাবি ড্রপ করেছে, নাকি তারা এখন দাবিটাকে নিয়ে চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবিটাকে জেনে তাদের সাথে নেগোসিয়েশন করছে? আমি একটু প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে সরকারে আসার আগে, মানে পশ্চিমবাংলায় সরকারে আসার আগে সিপিএম কিন্তু একসময় গোর্খাস্থানের দাবি সমর্থন করতো, এটা একটু ইতিহাসের কারণে মনে করিয়ে দিলাম। সে যাই হোক, পরবর্তীতে রাজনীতির জল অনেকভাবে অনেক দিকে গড়িয়েছে। এবার আপনার বিমল গুরুং তিনি গোর্খাল্যান্ডের দাবি ধরে বসে আছেন, না ছেড়ে দিয়েছেন, নাকি মাথায় রেখে
দিয়েছেন, লুকিয়ে রাখছেন, পরে বার করবেন, সেইটা ওনার তরফ থেকে কোনো মুখপাত্রই আসলে ভালো বলতে পারবেন। আমি অন্তত এটুকু বলতে পারি, আমি নির্বাচনের আগে যে সময় বিমল গুরুং কলকাতায় আসলেন, সাংবাদিক সম্মেলন ইত্যাদি করলেন, নানা জল্পনা ছড়ালো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা আমি অন্তত শুনেছিলাম, তারা খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন কোনো অবস্থাতেই কোনো রকম লাভের জন্য, রাজনৈতিক লাভের জন্য বাংলাকে ভাগ করতে দেওয়ার দাবিতে তারা কোনো দিন সমর্থন করবেন না, কোনো রকম অংশীদারও হবেন না। এটা আমিও শুনেছিলাম, আমার ধারণা শতরূপও শুনেছে। সেই পরিস্থিতি আজ কোনো কারণে পাল্টে যাবে, হঠাৎ করে গোর্খাল্যান্ডের দাবিতে তৃণমূল সমর্থন জানাতে শুরু করবে, এরকম কোনো দৃশ্য আমার অন্তত চোখে পড়েনি। বরং উল্টোটাই আমি দেখতে পাচ্ছি যে গোর্খাল্যান্ডের দাবিতে যে তীব্র আন্দোলন পাহাড়ে হিংসাত্মক রূপ নিয়েছিল, সেখান থেকে কয়েক ধাপ বা অনেকগুলি ধাপ নেমে এসে এখন কিন্তু সেই দাবি শুধুমাত্র কিছু কথায় রয়ে গেছে, হিংসাত্মক আন্দোলন অন্তত হচ্ছে না। এইটুকুকে আমি স্বাগত জানাই। এবং শান্ত পরিস্থিতি, হিংসাত্মক আন্দোলন, হিংসাত্মক আন্দোলন না, আমি হিংসাত্মক আন্দোলনের কথা বলছি। দাবি হয়তো এখনো আছে, হিংসাত্মক আন্দোলনটা অন্তত এখন বন্ধ হয়েছে। আচ্ছা, যে অনির্বাণ বলছেন যে জিটিএ থেকে লাভবান হয়েছে পাহাড়, জিটিএ থেকে লাভবান হয়েছে পাহাড়। আমি একটা কথা বলছি, আমি অনির্বাণের আমি জাস্ট একটা কথা বলছি, আমি অনির্বাণের কথাগুলোকে অ্যাকসেপ্ট করছি, আবহাওয়াটা এখন কম, আমি অনির্বাণের কথাগুলোকে অ্যাকসেপ্ট করি, একটা কথা বলছি। জিটিএ তে যে এত দুর্নীতির অভিযোগ, অনির্বাণ জিটিএ তে রাজ্য ফান্ড দেবে বলেছিল, সেই ফান্ড কোথায়? দেখো অনির্বাণ, আমি কোথাও এটা বলিনি। হ্যাঁ বলুন শতরূপ, বলুন। মিনাক্ষী, আমি একটা সেকেন্ড জাস্ট একটা কথা বলি অনির্বাণের কথার সঙ্গে। দেখো অনির্বাণ, তোমায় আমি বলছি বা তোমাকে আমি আশ্বস্ত করছি, তৃণমূল কংগ্রেস বাংলা ভাগ চায় বা তৃণমূল কংগ্রেস গোর্খাল্যান্ড চায়, এই কথা কোনো একটা বাচ্চাও বলবে না, আমিও বলছি না। আমার দ্যাট ইজ নট হোয়াট আই সেড অর হোয়াট আই মেন্ট। এক, দ্বিতীয় কথা, তুমি যেটা বলছো যে পাহাড়ে এখন পরিস্থিতি শান্ত হয়েছে কয়েক বছর আগের তুলনায়, কথাটা ঠিক। তাই যদি তুমি বলো অনির্বাণ, 86-এ পাহাড়ে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল সুভাষ ঘিসিংয়ের সময়, তারপরে 23 বছর পাহাড় শান্ত ছিল, কিন্তু সেই 23 বছরের শান্তির পরেও কিন্তু নতুন করে আবার আগুন লেগেছিল। সুতরাং সেই কোনো শান্ত থাকাটাই কোনো পার্মানেন্ট সলিউশন নয়, এটা কিন্তু ইতিহাস আমাদেরকে প্রমাণ করেছে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমার প্রশ্ন কোথাও এটা ছিল না যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাগ চায় কিনা। আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস বাংলা ভাগ চায় না। আমাদের প্রশ্ন এটাই ছিল, যারা ঘোষিতভাবে বাংলা ভাগ চায়, একটা পলিটিক্যাল মাইলেজের জন্য তাদের সঙ্গে বারবার করে নেগোসিয়েশন করে কি ঐক্যবদ্ধ বাংলার পক্ষে এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যেমন ধরো, আমি তোমার সাথে একমত হয়েই বলছি যে মানে উনি খুবই ভালো বক্তা আমাদের সন্ময়দা, কিন্তু সন্ময়দার কথাটা শুনে যেমন আমার খুবই অবাক হলাম যখন সন্ময়দা বললেন যে জন বার্লা এবং রাজু বিষ্টা পৃথক গোর্খাল্যান্ড চাওয়ার পরে বিজেপি নাকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা নিয়েছে? জন বার্লা পৃথক গোর্খাল্যান্ড চাওয়ার পরে বিজেপি ব্যবস্থা নিয়ে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করে দিয়েছে, এবং রাজু বিষ্টা পৃথক গোর্খাল্যান্ড চাওয়ার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে যুব মোর্চা সেক্রেটারি করে দিয়েছে। সুতরাং বিজেপির এই রাজনীতি আমরা জানি, বিজেপি যত রকম ভাবে সম্ভব বাংলা ভাগকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে, আমরা সবাই এটা জানি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে সারেন্ডার করে না, আমি শতরূপকে শুধু বলি, আমি একটা কথাই বলেছি, ইন্টারনালি পার্টির ভেতরে তাদের যা যা বলা হয়েছে, এই কথাটা বোধহয় ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে। এক, দ্বিতীয়ত হচ্ছে, আমি অনির্বাণকে শুধু একটা কথা বলবো, একটা প্রশ্ন করব যে কলকাতায় বসে যখন বিমল গুরুং এই পর্যায়ে ফিরলেন, কলকাতায় গ্রেট ইস্টার্ন হোটেলে বসে যে প্রেস কনফারেন্সটা করেছিলেন তার, এবং তারপর শিলিগুড়িতে গিয়ে যে সভাটা করেছেন, সেখানে যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি পৃথক রাজ্যের দাবি থেকে সরে আসছেন, পরিষ্কার ভাষায় কিন্তু বিমল গুরুং বলেছিলেন না, আমরা ক্ষমতার স্টেপে একটা একটা করে পা ফেলে এগোবো এবং পৃথক রাজ্যে আমরা অনড় আছি। এই কথা যে মানুষটি বলছেন, সেই মানুষটার বিরুদ্ধে যখন রাজ্য সরকার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী 131টা মামলা অফিসিয়ালি উইথড্র করে নিচ্ছেন, তখন বুঝতে হয় যে তৃণমূল কংগ্রেস মুখে শতরূপের কথা অনুযায়ী পৃথক রাজ্যের কথা না বলেও বিমল গুরুংয়ের কাছে শুধু রাজনৈতিক লাভের উদ্দেশ্যে বিমল গুরুংকে সাপোর্টটা দিচ্ছে, যাতে বিমল গুরুং আগামী দিনে পাওয়ারফুল হয়ে তৃণমূল কংগ্রেসকে লাভবান করে এবং একটা কষ্ট এই বিমল গুরুং আবার পৃথক রাজ্যের দাবিটা তুলবেন। একদম এই পৃথক রাজ্যের দাবি আর পৃথক রাজ্যের দাবি না করা বা জিটিএ বা স্বায়ত্ত শাসন, এর মাঝখানে কি কিছু থাকতে পারে? আজকের ডিবেটে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, রোশন গিরির সঙ্গে কথা বলেছিলাম আমি, রোশন গিরি কিন্তু অন্য একটা দিকের ইঙ্গিত দিলেন, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার রাজনীতির ক্ষেত্রে, যেটা 2024কে সামনে রেখে কি একটা নয়া কৌশল, যেটা বারবার করে বলছি, কি সেই নয়া দিক,
কি ভাবনা নিয়ে এগোচ্ছেন রোশন গিরিরা এবং কি কৌশল রয়েছে নেপথ্যে, আজ জবাব চায় বাংলার টুইস্ট। हेलो रोशन गिरी जी बात कर रहे हैं? नमस्ते रोशन जी, मैं रिपब्लिक बांग्ला से मीनाक्षी बोल रही हूँ। सिर्फ एक कंफर्मेशन चाहिए, एक इंफॉर्मेशन मिला है हमको कि आप लोग 244A आर्टिकल के लिए मांग कर रहे हैं, या क्या सही है क्या? अच्छा, जो अलग अलग स्टेट की जो आपकी मांग है, इसमें 244A आर्टिकल में जो मांग है वो बेटर होगा, आप सोच रहे हैं ऐसा? अच्छा अच्छा, ये मांग आप कब करेंगे? देखेंगे। लेकिन ये एक रास्ता है, आप सोच रहे हैं? यूनियन टेरिटोरी में होने से 244A होने से भी अच्छा रहेगा, ठीक है? अच्छा अच्छा, ओके ओके, थैंक यू। 244A ধারা, সন্ময় বাবু 1969 সালের কথা নিশ্চয়ই মনে আছে। আইন পাশ হয়েছিল এবং নির্দিষ্ট করে আসামের কার্বি আংলং এলাকার কিছু এলাকায় এই 244A ধারা, যেটা বিকল্প পথ রোশন গিরিরা বলছেন এই মুহূর্তে। অর্থাৎ 2024-এর আগে কি একটা নতুন দিক খুলে দিল এই বিকল্প পথের সন্ধান? সন্ময় বাবু 1 মিনিট সময় দেবো আপনাকে। না, বেসিক্যালি মীনাক্ষী একটা জিনিস বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার কাজের মানুষটাকে কাজে লাগান। বিমল গুরুংকে প্রথমে লাগিয়েছিলেন, পরে তিনি বিদ্রোহী হয়েছিলেন, পরে বিনয় তামাংকে কাজে লাগালেন, এবার আবার বিমল গুরুংকে কাজে লাগাতে নেমেছেন। কিন্তু এরা কিন্তু পৃথক রাজ্য থেকে কেউ সরে আসছে না, এরা জাস্ট স্টেপিং স্টোন। বিমল গুরুং পাওয়ার থেকে ডিথ্রন্ড হয়েছিলেন, পাওয়ারলেস হয়েছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন তাকে সাংঘাতিকভাবে ঘিরে ফেলেছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে আবার রিগেন করবেন, পলিটিক্যাল পাওয়ার রিগেন করবেন। এই মুহূর্তে শুধুমাত্র কালিম্পং আসন ছাড়া বাকি আসনগুলো তারা হেরেছেন, মুক্তি মোর্চা, জনমুক্তি মোর্চা হেরেছেন। ফলে স্বাভাবিকভাবে সেখানে পলিটিক্যাল পাওয়ার রিগেন করার পথটাকেও কিন্তু বিমল গুরুং, রোশন গিরিরা নিচ্ছেন। বিনয় তামাংকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে তাকে বেশি করে পাওয়ারফুল করে আগামী দিনে এই বিমল গুরুংকে আবার পাওয়ারফুল করে আবার পৃথক রাজ্যের দিকে পৌঁছবে, এবং তখন পাহাড় কিন্তু আবার হাসবে না, আবার কাঁদবে, আবার হয়তো আমরা দেখব অনেক পুলিশ অফিসারের মৃত্যু শুধু আইন শৃঙ্খলা রক্ষার্থে। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেললেন। সময় শেষ, আমি আসছি সদর। তার আগে আমি অনির্বাণের উত্তর নিতে হবে। অনির্বাণ, এই কথাটা রোশন গিরি তখনই বলছেন যখন তিনি গত সপ্তাহে মিটিং করেছেন এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি বৈঠক করেছেন, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতামন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। তারপর তিনি যে কথা রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ জানালেন, পৃথক রাজ্যের দাবি, অর্থাৎ রাজ্যের মধ্যে রাজ্যের যে দাবি সেটা এবার তারা করতে চলেছেন। অর্থাৎ 2024-কে সামনে রেখে একটা নতুন দিক কি উঠে আসছে না? অনির্বাণ, 1 মিনিট সময়। হ্যাঁ, গোর্খা জনমুক্তি মোর্চা তাদের পৃথক রাজনৈতিক দল, স্বাধীন রাজনৈতিক দল, তারা তাদের মধ্যে দাবি করতেই পারেন। প্রশ্নটা হলো, আমি আবারও বলছি, যখন অফিসিয়ালি জোট ছিল বিজেপির সাথে তখন কি তারা গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে গেছিল নাকি? আজকে সন্ময় বাবুরা হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা রাজ্যের জন্য পেছনে খেলছেন, ষড়যন্ত্র করছেন, এসব নানা তত্ত্ব তুলে আনছেন, অথচ জিজেএম এর সাথে তৃণমূলের অন্তত কোনো ঘোষিত জোট বা অঘোষিত জোট কেউ আছে এরকম বলতে পারবে না। ঘোষিত জোট ছিল বিজেপির সাথে, তখন কি তারা গোর্খাল্যান্ডের দাবি থেকে সরে গেছিল? একদম সরেনি, সেই দাবি নিয়েই তারা ছিল। মিস্টার আলুওয়ালিয়াও বলেছিলেন হ্যাঁ এটার জন্য আমি সংসদে কথা বলবো। পরবর্তীকালে রাজু বিস্তা সাংসদ হওয়ার পরে একই কথা বলেছেন, জন বার্লা বলছেন আলাদা রাজ্যের কথা। এই একাধিক সিরিয়ালি যে এই কথাগুলো, দাবিগুলো চলে আসছে, এখানে বিজেপির যে ছক, যে ষড়যন্ত্র, সেটা অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। এবং সেটাকে শুধু আড়াল করার জন্য তৃণমূলের দিকে তীর ঘুরিয়ে দিলাম, কংগ্রেসের দিকে তীর ঘুরিয়ে দিলাম, সিপিএম এর দিকে তীর ঘুরিয়ে দিলাম, যেটা অমিত শাহ নির্বাচনী জনসভায় করেছিলেন, ওটা করে কোনো লাভ নেই। চোখের সামনে দেখা যাচ্ছে যে কারা আসলে রাজ্য ভাগের কথা বলে অশান্তিটা তৈরি করে রাখতে চাইছে। ষড়যন্ত্রের প্রসঙ্গ অনির্বাণ তুলেছেন, আমি এই বিষয়ে সন্ময় বাবুর কাছে উত্তরে যাব, ডিবেটে আসবেন সন্ময় বাবু, কিন্তু তার আগে আমাকে সতর্ককে সময় দিতে হবে। জবাব চাই বাংলা টুইস্টের পরিপ্রেক্ষিতে। সতর্ক, 1 মিনিট সময় শুরু এখন। দেখুন, আমি এটাই বলছি, আমার খুব ভালো লাগছে এটা দেখে যে
বিমল গুরুং আবার শক্তিশালী হয়ে যাবে এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবি করবে, এইটা শুনে সন্ময়দার রাতের ঘুম হচ্ছে না। কিন্তু মাঝখানে যখন, যেটা অনির্বাণও বলল, মাঝখানে যখন 3 বছর বিমল গুরুং বিজেপির সঙ্গে ছিল এবং যখন বিমল গুরুং পশ্চিমবাংলা থেকে পালিয়ে বেড়াচ্ছে, সেই সময় রোশনগিরি দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে দিলীপ ঘোষকে নিয়ে প্রেস কনফারেন্স করছিল। এইগুলো কি বিজেপি করছিল বিমল গুরুংকে আরও দুর্বল করে দেবে বলে, নাকি বিমল গুরুংকে সামনে রেখে বাংলাকে দুটুকরো করবে বলে? এক। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, আমি এই সমস্ত আলোচনার মধ্যে আমি মানে কি বলবো, আমি শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি একজন বাঙালি পুলিশ অফিসার অমিতাভ মল্লিকের বাড়ির লোককে, যাকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন বিমল গুরুংকে গ্রেপ্তার করে আনতে। মমতা ব্যানার্জির কথা, অমিতাভ মল্লিক পাহাড়ে গেছিল, বিমল গুরুংয়ের হাতে খুন হয়েছিল, সেই খুনিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আবার পুলিশের সিকিউরিটি গার্ড দিয়ে পাহাড়ে পৌঁছে দিয়ে আসলেন। কী জন্য প্রাণ দিল অমিতাভ মল্লিক? আমার মনে হয় যে দিনের শেষে এই প্রশ্নের উত্তরটা বরং আমরা সবাই মিলে খুঁজি। বেশ, শতরূপ সময় শেষ। সন্ময়বাবুর কাছে যাব। সন্ময়বাবু আসুন ডিবেটে, আপনাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। যে প্রসঙ্গ উত্থাপন করলো অনির্বাণ এবং বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ করছে অনির্বাণ সরাসরি। না, প্রশ্নটা হচ্ছে রাজ্যটা কে চালাচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, রাজ্যের আইনমন্ত্রীকে? রোশনগিরির বিরুদ্ধেও তো 131টা কেসের মামলা ছিল, সেখানে রাজ্যের আইনমন্ত্রী গিয়ে তার সঙ্গে বৈঠক করছেন মলয় ঘটক। এটা তো আমরা বাংলায় দেখেছি। ফলে স্বাভাবিকভাবে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রী, আইন মন্ত্রক যারা চালাচ্ছেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক যারা চালাচ্ছেন, তারা সরাসরি তাদের সঙ্গে ইন্টারাকশনে যাচ্ছেন। আর এটা কি লোকে বিশ্বাস করবে নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার বিরুদ্ধে বিনয় তামাং জিটিএর প্রধান হয়েছিলেন? কেউ বিশ্বাস করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি অথচ বিনয় তামাং রেজিগনেশন দিলেন? আসলে বিনয় তামাংকে বলা হয়েছে তুমি রিজাইন করো, তা নাহলে তোমাকে স্যাক করা হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমি ওই রাজ্যপালের কথাটাই বলছি। রাজ্যপাল যখন বলেছিলেন যে সেখানে স্পেশাল অডিট সিএজি কে দিয়ে করাবো, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তো রাগ হয়েছিল কেন? এই বিনয় তামাংকে তো এন্ডোর্স করেছেন, এই বিনয় তামাংয়ের পাশে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। আজকে হঠাৎ কি মনে হয়েছে বিনয় তামাংকে সরানো? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করেন, একে সরিয়ে ওকে, ওকে সরিয়ে ওকে, তাকে সরিয়ে তাকে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মীনাক্ষী বলে রাখছি যে পাহাড়কে আরেকবার নতুন করে মানে অশান্ত করার প্রক্রিয়াটা শুরু হচ্ছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিজেপিকে পাহাড় থেকে সরানো যাচ্ছে না। এখনো 3টে আসনের মধ্যে 2টোতে জিতেছেন। মানে সমতল অঞ্চলে বিমল গুরুংয়ের যে ভোটটা পাওয়ার আশায় বিমল গুরুংকে রাজ্যে ডিভিডেন্ডটা দেয়নি। একটু বলি, আমাকে একটা কথা বলবেন সন্ময়দা, আমাকে একটা কথা একটু বলবেন সন্ময়দা? শুনুন না, আমি একটা জিনিস বুঝতে পারছি না সন্ময়দা, 3 বছর 3.5 বছর ধরে তো বিজেপি, আপনারাই দাবি করছিলেন যে বিমল গুরুংই হচ্ছে পাহাড়ের আসল নেতা, বিমল গুরুংয়ের বিরুদ্ধে চক্রান্ত করে পাহাড় ছাড়া করা হয়েছে, বিমল গুরুংকে পাহাড়ে ফেরানো হোক, তবেই দার্জিলিং এর পাহাড়ে আবার বরফ পড়বে, ফুল ফুটবে। এখন বিমল গুরুং পাহাড়ে ফিরছে, তাতে আমাদের আপত্তি থাকতে পারে, আমরা বিরোধিতা করে এসেছি। 3.5 বছর ধরে আপনারা বিমল গুরুংয়ের পাহাড়ে ফেরত যাওয়াই চাইছিলেন, তাহলে এত খারাপ লাগছে কেন আপনার? না, শতরূপ একটা কথা বলি, সুভাষ ঘিসিংকে দিয়ে তোমরা পাহাড়টাকে কিভাবে সামলেছিলেন, যার জন্য বিমল গুরুংয়ের তৈরি হয়েছিল, সেই ইতিহাসটাও কিন্তু এই প্রসঙ্গে প্রাসঙ্গিক হয়ে পড়ে। পাহাড় ঘাটতে গেলে ইতিহাস কিন্তু দীর্ঘদিন কিন্তু সুভাষ ঘিসিংয়ের সময় কোনো কিন্তু অডিট হয়নি, সেটার দায় তোমরা এড়াতে পারবে না। আজকে আলোচনার বিষয় আমি যে কথাটা দিয়ে দিন, তারপর আমরা আলোচনা করব। আমি শতরূপ একটু বলে নিই, আমরা সুভাষ ঘিসিং, শুনুন না, আমরা সুভাষ ঘিসিং নিয়ে আলোচনা করব, আপনি একটু আমার উত্তরটা দিয়ে দিন। আমি বলছি, আমি এই বিষয়গুলো আলোচনার বিষয়ে কিন্তু এই আলোচনাগুলো আসতে পারে। আমার চেয়ে ভালো বক্তা আমি একটা কথা বলি, আপনি এটা বলুন, আপনারা 3.5 বছর ধরে চাইছিলেন যে বিমল গুরুং পাহাড়ে যাক, তাহলে অভিনন্দন, আপনাদের দাবি পূরণ হয়েছে, বিমল গুরুং পাহাড়ে ফেরত যাচ্ছে। শতরূপ একটু শোনো, বিমল গুরুংকে অপরাধী বিমল গুরুংকে দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স, আরে শোনো না, এত অধৈর্য হচ্ছে কেন? বিমল গুরুংকে শক্তিশালী করা, বিমল গুরুংকে দুর্বল করা কোনোটাই আমরা করিনি। বিমল গুরুং দিল্লিতে গিয়েছিলেন, বিমল গুরুংয়ের সঙ্গে বিজেপি নেতাদের যদি যোগাযোগ হয়ে থাকে, বিজেপি কখনো অফিসিয়ালি কখনো এই বিমল গুরুংকে রাজ্যভাগের, আমি সিম্পল প্রশ্ন করছি সন্ময়দা, আমি 3.5 বছর ধরে বিজেপি দাবি করছিল বিমল গুরুং পাহাড়ে ফিরুক, বিমল গুরুং পাহাড়ে ফিরছে, আপনার সমস্যা কোথায়? একটা কথা বলি পরিষ্কার, বিজেপির তরফ থেকে কখনো বিমল গুরুংকে এই অ্যাসুরেন্স দেওয়া হয়নি যে আমরা তোমাদের রাজ্যভাগের দাবিকে সমর্থন করব। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু সেটাই করছে এবং সেইটার দিকে চিহ্নিত করা দরকার। বিমল গুরুংকে শক্তিশালী করছে বিজেপি, কিন্তু বিমল গুরুংকে শক্তিশালী করার কাজ করেনি।
ও আমায় তৃণমূল কেন চেনাচ্ছেন? আমি আপনাকে কি জিজ্ঞেস করছি? তোমরা এত চিন্তিত কেন? দিল্লিতে গেছেন বলে বিমল গুরুং চিন্তিত কেন? আমি তো তাই নিয়ে প্রশ্ন করছি না আপনাকে। আরে শর্মাদা বলো, শর্মাদা পরীক্ষা দিতে গেলে নিজের প্রশ্নপত্র নিজেকে ঠিক করতে নেই। শর্মাদা আপনাকে আমি সিম্পল প্রশ্ন করছি। আমি বলছি আপনি যা বলছেন সব ঠিক, আমি খালি বলছি বিজেপি 3.5 বছর ধরে দাবি করলো বিমল গুরুং পাহাড়ে ফিরুক। বিজেপি 3.5 বছর ধরে দাবি করলো বিমল গুরুং পাহাড়ে ফিরুক। বিমল গুরুং পাহাড়ে ফিরছে, আপনাদের অভিনন্দন। আপনারা দুঃখ পাচ্ছেন কেন? এটাই আমি জিজ্ঞেস করছি। এটা আপনাদেরই দাবি ছিল যে বিমল গুরুং পাহাড়ের ন্যাশনাল লিডার বিমল গুরুং পাহাড়ে। না মুশকিলটা স্বরূপ তোমাদের তো সেই দৃষ্টিভঙ্গি এখনো কাজ করছে যে সুভাষ কিসিংকে দিয়ে পাহাড়টা যেভাবে সামলেছিলে। আমরা তো সবসময় চাইবো রাজনৈতিক ব্যক্তিরা তারা মূল পলিটিক্যাল প্ল্যাটফর্মে থাকুক, তারা যদি অন্যায় করে শাস্তি পাক। মহাত্মা গান্ধী, তারপর বলেন মাউন্টব্যাটেন। আমি আপনাকে বিমল গুরুংকে নিয়ে প্রশ্ন করছি, আপনি বিমল গুরুং বাদ দিয়ে সব বলছেন। আপত্তি নেই, শতরূপ মূল বিষয় থেকে তুমি ডিভিয়েট করছো। বিমল গুরুং পাহাড়ে ফিরুক, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বিমল গুরুং যদি খুনের দায়ে অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলাগুলো যেন না ওঠে। সেই জায়গাটাতে আমার মূল কথা, সেই মামলাগুলো তৃণমূল তুলছে, সেটাতে তোমাদের অসুবিধাটা কোথায় হচ্ছে? তোমরাও কি 2024-এ তৃণমূলের সঙ্গে হাত ধরবে বলে সেই পথে হাঁটছো, যেখানে তৃণমূলের এই স্ট্যান্ডটাকে সমর্থন করছো? সর্বনাশ হয়ে যাচ্ছে। কিছু সর্বনাশ হচ্ছে না। তোমরা আগামী দিনে 2024-এ তৃণমূলের সঙ্গে হাত ধরবে কিনা সেই পথটা কি খোলা রাখার চেষ্টা করছো? সেটা কিন্তু মনে হচ্ছে তোমার কথা শুনছেন। আরে শুনুন না, না ও সন্ময়দা, আপনি পাল্টি খেয়েছেন বলে গোটা দুনিয়া পাল্টি খায়, দল পাল্টায় এমন নয়। আমি পাল্টি খাইনি, আমি তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেছি বিজেপিতে। আমি পাল্টি খাইনি। শোনো, আমার পাল্টি খাওয়ার কোনো প্রশ্ন নেই। তুমি ব্যক্তি আক্রমণ করে বিমল গুরুংয়ের বিষয়টাকে তৃণমূলকে সাহায্য করবে, সেটাই কিন্তু সক্ষমতার একটা পরিচয়। আমি আপনাকে বারবার করে বলছি বিমল গুরুং, তুমি তৃণমূলকে ডিফেন্ড করার চেষ্টা করছো। অনিয়ার ক্যামেরাতে বসে তুমি ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি নিয়ে তুমি আক্রমণ করে তুমি বিমল গুরুংকে মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেই বিষয়টাকে ডাইলুট করে দিচ্ছ। সন্ময়দা, আরে আমি মমতা ব্যানার্জিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি? ধর বাবা, আপনি তৃণমূলের প্রাক্তন নেতা। আরে বিমল গুরুং এর বিষয়টাকে ডাইলুট করে দিচ্ছ। ওইদিকে একটা 133টা মামলার আসামি, তার মামলা তুলে নেওয়া হচ্ছে, সেটা নিয়ে তোমার কথা শোনা যাচ্ছে না কেন? বিমল গুরুং এর বিরুদ্ধে এতগুলো মামলা এতদিন তো দিলীপ ঘোষ দাবি করছিলেন যে বিমল গুরুং এর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা। কিন্তু এই বিষয়ে যার এই মুহূর্তে বলা দরকার অনির্বাণ কিন্তু চুপ রয়েছে। অনির্বাণ আমার মনে হচ্ছে মীনাক্ষী আপনাকে আমি একটা কথা বলছি। মীনাক্ষী, আমি আপনাকে একটা কথা বলছি। আমি অনির্বাণের পারমিশন নিয়ে মীনাক্ষী আমি আপনাকে একটা কথা বলছি। আমার মনে হচ্ছে এই এতক্ষণ আপনারা বিমল গুরুং এবং বিনয় তামাং গোষ্ঠীর দ্বন্দ্ব নিয়ে বলছেন, আমাদের সামনে না বিজেপিতে দিলীপ ঘোষ গোষ্ঠী বনাম সন্ময় ব্যানার্জির গোষ্ঠীর দ্বন্দ্বটা সামনে চলে আসছে। একদিন দিলীপ সমস্যা হয়ে গেছে। তোমাদের আগামী 2024-এ লক্ষ্য হচ্ছে তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা। আমি এটাই বুঝতে পারছি না। সাম্প্রতিককালে তুমি এসব কথা বললে ভাই, তোমার রাজ্য সম্পাদক ফেসবুক লাইভে কি বলেছেন সেই ইতিহাসটা আমরা আপনার সঙ্গে আছি। আমি ওই রাজনীতিতে যেতে চাইছি না, কিন্তু বিমল গুরুং এর সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মামলাগুলোকে তোলার বিষয়টা থেকে সঙ্গে দিলীপ ঘোষের দ্বন্দ্বে আমরা কিন্তু আপনার সঙ্গে অসুবিধা হচ্ছে। তোমার কথায় অসুবিধা হচ্ছে বলো। ও সন্ময়দা, পাহাড়ে বিমল গুরুং এর বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হচ্ছে, সেটা নিয়ে তুমি ভোকাল নও কেন? কোথায় অসুবিধা? একটা বিরতির সময় হয়েছে, আমি অনির্বাণের কাছে ছোট্ট করে যাব। অনির্বাণ, যেহেতু হাতে সময় খুব কম, আমি তোমাকে 30 সেকেন্ড সময় দিতে পারছি। অনির্বাণ, এই যে ঘুরে বেড়াচ্ছে বিমল গুরুং এবং বিভিন্ন শিবির থেকে এই প্রশ্ন এই মুহূর্তে যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে রাজ্যের নিরাপত্তা, রাজ্যের সহযোগিতা পাচ্ছে একজন বলা যায় অভিযুক্ত, সেটা কেন? সেটা শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনৈতিক সুবিধে পাওয়ার জন্য? একটা সুবিধা অসুবিধার রাজনৈতিক অসুবিধার প্রশ্ন নয়। কি আর সুবিধা হয়েছে? সেটা পাহাড়ে তারা যে কটা আসনে লড়েছেন সেভাবে তো জিততেও পারেননি, সেটা প্রশ্ন নয়। আজকে যেটা প্রথমেই বললাম যে হিংসাত্মক যে পরিবেশ ছিল কয়েক বছর আগে, সেটাকে যদি ধাপে ধাপে কমিয়ে আনা যায় সেটা একটা সাফল্য, সেটা যে কোনো সময় কাম্য। এটা এক। আর শর্মাবাবু যে বারবার করে একটা কথা বলছেন যে তৃণমূলে কেন মামলা তুলে নিল, এই করলো সেই করলো, এতদিন ধরে তো আপনারাই দাবি জানাচ্ছিলেন যে মামলা তুলে নেওয়া হবে, এগুলো ভুয়ো মামলা। তাহলে আপনারা এখন এত অখুশি হচ্ছেন কেন?
আর 3.5 বছর ধরে যে গোর্খাল্যান্ডের দাবির সাথে আপনারা যোগ করেছিলেন, সেই দাবি তারপরে আপনারাই করতে শুরু করলেন। শুধু গোর্খাল্যান্ড নয়, এবার উত্তরবঙ্গটাকে আলাদা করে দিতে চাই। আমি উত্তর পেলাম না। অনির্বাণ আবারও প্রশ্ন করছে সন্ময় বাবুকে। আমি আসছি, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আরো কিছু ব্রেকিং নিয়ে আসছি এবং অতিথিরাও থাকছেন আমার সঙ্গে। সঙ্গে থাকুন জবাব চাই বাংলায়। ফিল্ম বিরতির পর জবাব চাই বাংলায় নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। জিএসটিতে ঘাটতির যে টাকা, সেই টাকা এবার কেন্দ্র দিতে চলেছে সব রাজ্যকে। কেন্দ্রের গুরুত্বপূর্ণ ঘোষণা, যেখানে বলা হচ্ছে 75,000 কোটি টাকা জিএসটি রাজস্ব আদায় ঘাটতি পূরণে সেই টাকা দেবে কেন্দ্র। সমস্ত রাজ্যগুলোকে এই টাকা দেবে কেন্দ্র। আমরা জানি কিছুদিন আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছিলেন যে জিএসটির টাকা পাচ্ছে না রাজ্য। সেখানে আজকের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ডেপুটি নিউজ এডিটর রেনেসা চক্রবর্তী। রেনেসা, কেন্দ্রের পক্ষ থেকে কি জানানো হলো? একদমই অর্থমন্ত্রকের তরফ থেকে মীনাক্ষী যেটা জানানো হয়েছে যে জিএসটি রাজস্ব আদায় যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে রাজ্যগুলিকে 75,000 কোটি টাকা দেওয়া হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, তুমি নিশ্চয়ই জানো যে 1 জুলাই 2017 সালে প্রণয়ন হওয়া যে জিএসটি, সেটা লাগু করতে গিয়ে যে ঘাটতি হয়েছিল রাজ্যগুলির, সেই ঘাটতি পূরণ করতেই কিন্তু এই অর্থ কেন্দ্রের তরফে বরাদ্দ করা হলো। এবং তোমাকে জানিয়ে রাখি যে কম্পেনসেশন সেস বিভিন্ন বিলাসবহুল জিনিসের ওপর লাগু করে কেন্দ্র সরকার এই অর্থ কিন্তু তারা তুলে থাকে, আয় করে থাকে, যেটা আজকে রাজ্যগুলিকে দেয়া হলো 75,000 কোটি টাকার যে প্যাকেজ। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এবং কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে যে এর ফলে রাজ্যগুলো কিন্তু বিভিন্ন বিষয়, বিশেষ করে স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে তাদের কোথায় যে অর্থটা লাগবে সেটা কোথাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল, এবং সেই অর্থ তারা এবার এই যে অর্থ তারা পাবে কেন্দ্রের কাছ থেকে, সেই অর্থ কিন্তু তারা এক্ষেত্রে লাগাতে পারবে, অর্থাৎ কাজে লাগাতে পারবে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। ধন্যবাদ রেনেসা। আমাদের ডেপুটি নিউজ এডিটর রেনেসা চক্রবর্তী তিনি ছিলেন, এবং যে তথ্য তিনি তুলে ধরলেন যে রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামোর ক্ষেত্রে এই টাকা কিন্তু অনেকটা সহযোগিতা করবে, সাহায্য করবে। আমি অনির্বাণের কাছে যাবো, 30 সেকেন্ড সময় দেবো। অনির্বাণ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন যে এই জিএসটির টাকা পাচ্ছে না। এবার এই 75,000 কোটি টাকা রাজ্যগুলোকে দেওয়া হচ্ছে। এবার এটা তো নিশ্চয়ই রাজ্যের পক্ষে একটা ভালো খবর বলা যেতেই পারে, নাকি সেখানেও আড়ালে সামনে আসছে রাজনীতি? 30 সেকেন্ড সময় অনির্বাণ। না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে প্রত্যেকটি বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীরা যে অভিযোগ করছিলেন, যে অভিযোগ মান্যতা পেল, এটার মানে এটাই দাঁড়ায় যে ক্ষতিপূরণ বাবদ টাকা হয়তো 1-1.5 বছর 2 বছর আগে দেওয়ার কথা, এতদিন পর দিচ্ছে। এবার এতদিন ধরে যে টাকাটা না দেওয়ার ফলে যে ক্ষতিটা হলো, যে স্বাস্থ্য পরিকাঠামো যতটা করে গড়ে তোলা সম্ভব হতো সেটা করা গেল না, এটার ফলে যে কটা মানুষের প্রাণ গেলের দায়টা কার? বিজেপি সরকার এটা বলুক যে তারা এতদিন ধরে দেরিটা করলো কেন, এই টাকাটা তো রাজ্যের প্রাপ্য টাকা, তারা আটকে রেখেছিল কোন যুক্তিতে? টাকা পায়নি বলে অনেকের যে ক্ষতি হলো, অনেক প্রাণহানি হলো, সেই দায়ে কার? প্রশ্ন তুলেছেন অনির্বাণ। সন্ময় বাবু, আপনার 30 সেকেন্ড সময় শুরু এখন। নাকি আমি খেলা মেলা উৎসব মৎসবে টাকা খরচা করব, আর কেন্দ্রের কাছ থেকে টাকাটা দেরিতে পেলে তার জন্য মানুষের মৃত্যু ঘটছে, এই হাস্যকর বালখিল্য সুলভ কথাবার্তা তৃণমূলই একমাত্র বলতে পারে। 75,000 কোটি টাকা সমস্ত রাজ্যগুলোর হাতে যাচ্ছে। এইবার প্রত্যেকটা রাজ্য অন্তত দায়িত্বশীল ভূমিকা পালন করুক, টাকাগুলো ঠিকঠাক জায়গায় খরচা করুক। দীর্ঘদিন ধরে বিভিন্ন সূত্র ধরে যে টাকাগুলো আয় হয়েছে, সেগুলো কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে রাজ্য সরকারগুলো হাতে তুলে দিচ্ছে। এটা তো আনন্দের কথা, এটা তো কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত যে দীর্ঘদিনের প্রাপ্য এই টাকাগুলো রাজ্য সরকারগুলো পাচ্ছে। সন্ময়বাবু, সময় শেষ। সতর্ক কেন্দ্র এবং রাজ্যের এই তরজার মধ্যে মানুষের কি আদৌ লাভ হবে? 30 সেকেন্ড সময় শুরু এখন। দেখুন, এই সিদ্ধান্ত, প্রথম কথা হচ্ছে এই সিদ্ধান্তকে নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাই, কারণ এই টাকাগুলো কোনো দয়ার দান নয়, এগুলো রাজ্যের প্রাপ্য টাকা। জিএসটি কালেকশনের একটা অংশ কেন্দ্র পাবে, একটা অংশ রাজ্য পাবে, এইটা ভেবেই জিএসটি মডেল হয়েছিল। সেটা ভায়োলেটেড হয়েছে গত 2 বছর ধরে। দেরিতে হলেও সেই টাকা যে রাজ্য পাবে, যে কোনো রাজ্যই পাবে, সেটা সাধু উদ্যোগ। দ্বিতীয় কথা, পশ্চিমবাংলায় খেলা মেলা নাগরদোলা করে যে জনগণের ট্যাক্সের টাকার ফালতু খরচা হয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এর বিরুদ্ধে আমরা সবাই বলেছি। কিন্তু ভারতে তো পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য নয়। মমতা ব্যানার্জি বাজে খরচা করেন বলে ভারতবর্ষের কোনো রাজ্য 2 বছর ধরে জিএসটি রিটার্ন পাবে না, এই যুক্তিটাও অত্যন্ত শিশুসুলভ যুক্তি। সন্ময়দার মতো এত ভালো একজন স্পিকারের কাছ থেকে ভবিষ্যতে এরকম যুক্তিও আমাদেরকে আর শুনতে হবে না বলে আমি আমি যাবো আমার পরবর্তী ব্রেকিং এ। যা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, জি মেন পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু দিন বদল হয়েছে। জানা যাচ্ছে অগাস্টে পরীক্ষা হবে, জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষার দিন বদল।
জানা যাচ্ছে অগাস্টে পরীক্ষা হবে। কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সমাদৃতা রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। সমাদৃতা, কবে পরীক্ষা হবে, কি জানা যাচ্ছে গোটা বিষয়? একদমই মীনাক্ষী, পরীক্ষা হওয়ার কথা ছিল 27শে জুলাই থেকে 2রা আগস্ট, কিন্তু কোভিড আবহে সেই সময় পরীক্ষা করা সম্ভব হয়নি এবং সেই কারণে পরীক্ষার দিন বদল করা হয়েছে। 27শে জুলাই থেকে পরীক্ষা এখন অ্যারেঞ্জ করা যাবে না, যেহেতু বিভিন্ন রাজ্যে কিন্তু 30শে জুলাই, আমাদের রাজ্যে 30শে জুলাই অবধি কোভিডের বিধিনিষেধ জারি থাকছে এবং নতুন যে দিনক্ষণ পাচ্ছি আমরা 26, 27, 31শে আগস্ট এবং 1 ও 2 সেপ্টেম্বর, এই দিনগুলো পাওয়া যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মেইন পরীক্ষার জন্য। ধন্যবাদ সমাদৃতা আমাদের কাছে তথ্য তুলে ধরার জন্য। জবাব চাই বাংলার সময় আজকের মতো শেষ এবং যারা ছিলেন আমার সঙ্গে অতিথিরা তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো বিশাখার সঙ্গে। জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।